সুপ্রিয় দর্শক শ্রোতা, কোন আদালত কতটুকু সাজা বা দণ্ড দিতে পারে এই নিয়ে অনেকের মধ্যেই একটা সংশয় কাজ করে সব সময়। আর এই সংশয়টি দূরীভূত করার উদ্দেশ্যে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর আদালতসমূহের দণ্ড দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা সম্পর্কে সকলেই পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা। আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আমাদের দেশে আইনে অনুমোদিত দণ্ড রয়েছে 5 প্রকারের, যেগুলোর কথা উল্লেখ করা হয়েছে 1860 সালের দণ্ডবিধির 53 ধারায়, যথা ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড, ইমপ্রিজনড ফর লাইফ বা যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট রিগরাস অ্যান্ড সিম্পল বা সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড, ফোরফিচার অফ প্রপার্টি বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ফাইন বা অর্থদণ্ড। এখন আমরা যাচ্ছি ফৌজদারি আদালতগুলো কে কোন প্রকারের দণ্ড কিংবা কতটুকু দণ্ড দিতে পারে সে সম্পর্কে। তবে বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে আদালতগুলোর দণ্ড প্রদানের এই এখতিয়ারটি একটি ছক আকারে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই ছকটি। সবার উপরের সারিতে রয়েছে হাইকোর্ট বিভাগের দণ্ড প্রদানের এখতিয়ার। ফৌজদারি কার্যবিধির 31 ধারার 1 উপধারায় বলা হয়েছে, দ্য হাইকোর্ট ডিভিশন মে পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল, অর্থাৎ হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড আরোপ করতে পারে। আইনে অনুমোদিত দণ্ড মানে দণ্ডবিধির 53 ধারায় উল্লেখিত 5 প্রকার দণ্ড, যথা ডেথ পেনাল্টি, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ইমপ্রিজনমেন্ট রিগরাস অ্যান্ড সিম্পল, ফোরফিচার অফ প্রপার্টি অ্যান্ড ফাইন। এই দণ্ডগুলোর যে কোনো দণ্ড কিংবা যে কোনো পরিমাণ দণ্ড আরোপ করতে পারেন হাইকোর্ট বিভাগ। ছকটির দ্বিতীয় সারিতে রয়েছে সেশনস জাজ বা দায়রা জজ এবং এডিশনাল সেশনস জাজ বা অতিরিক্ত দায়রা জজের দণ্ড প্রদানের এখতিয়ার। সেশনস জাজ এবং এডিশনাল সেশনস জাজগণ দুইভাবে, প্রথমত দায়রা আদালত হিসেবে, দ্বিতীয়ত ট্রাইব্যুনালের বিচারক হিসাবে বিচারিক দায়িত্ব পালন করে থাকেন। দায়রা আদালতের বিষয়ে ফৌজদারি কার্যবিধির 31 ধারার 2 উপধারায় বলা হয়েছে, A sessions judge or additional sessions judge may pass any sentence authorized by law, but any sentence of death passed by any such judge shall be subject to confirmation by the High Court Division. অর্থাৎ দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজগণও দণ্ডবিধির 53 ধারায় উল্লেখিত 5 প্রকার দণ্ড আরোপ করতে পারেন। তবে এখানে একটি শর্ত রয়েছে, এই যে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজগণ যদি কাউকে মৃত্যুদণ্ড প্রদান করে থাকেন, তাহলে উক্ত দণ্ডটি হাইকোর্ট বিভাগ কর্তৃক কনফার্ম বা নিশ্চিত করতে হবে, যার জন্য দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজগণ কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর ফৌজদারি কার্যবিধির 374 ধারার বিধান মোতাবেক রায় সহ মামলার নথির সত্যায়িত অনুলিপি পাঠিয়ে দিতে হয় হাইকোর্ট বিভাগে। তবে 1908 সালের লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের তফসিলের 150 অনুচ্ছেদ মোতাবেক তা পাঠাতে হয় রায় প্রদানের 7 দিনের মধ্যে। এরপর হাইকোর্ট বিভাগ দণ্ডটি কনফার্ম বা নিশ্চিত করলেই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। এছাড়া 1878 সালের আর্মস অ্যাক্ট, 1908 সালের এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট, 1974 সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এবং 2002 সালের এসিড অপরাধ দমন আইন ইত্যাদি বিশেষ আইনে উক্ত আইনের উল্লেখিত অপরাধসমূহ বিচার করার জন্য দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ সমন্বয়ে গঠন করা হয়ে থাকে স্পেশাল ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজগণকে অভিহিত করা হয় স্ব ট্রাইব্যুনালের জাজ বা বিচারক হিসেবে। আর এরূপ বিচারকগণ তখন উক্ত বিশেষ আইনগুলোতে উল্লেখিত সকল প্রকার দণ্ড আরোপ করতে পারেন। এবার আসি আমরা জয়েন্ট সেশনস জাজ বা যুগ্ম দায়রা জজের দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে। ছকটির তৃতীয় সারিতে রয়েছে যুগ্ম দায়রা জজের দণ্ড প্রদানের এখতিয়ার। এই বিষয়ে 31 ধারার 3 উপধারায় বলা হয়েছে, A joint sessions judge may pass any sentence authorized by law except a sentence of death or of life imprisonment or of imprisonment for a term exceeding 10 years. এখানে দেখুন, একজন যুগ্ম দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারেন মর্মে শব্দাবলী দিয়ে শুরু করা হলেও শেষ পর্যন্ত দেখা যায় একজন যুগ্ম দায়রা জজ 10 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ কারাদণ্ড প্রদান করতে পারেন।
তবে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজগণের মতো যুগ্ম দায়রা জজ সমন্বয়ে কোনো স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হলে সেক্ষেত্রে এমন ট্রাইব্যুনালের জাজ বা বিচারক হিসেবেও যুগ্ম দায়রা জজগণ যেই প্রকারের দণ্ডযোগ্য অপরাধেরই বিচার করুক না কেন শেষ পর্যন্ত তারা 10 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ দণ্ডই আরোপ করতে পারেন, তার অধিক নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো হাইকোর্ট বিভাগ সহ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজের দণ্ড প্রদানের এখতিয়ার। এবার আমরা যাচ্ছি বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে। তবে আমরা প্রথমেই আলোচনা করছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তথা সিএমএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথা সিজেএম এবং এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তথা এসিএমএম বা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথা এসিজেএম এর দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে। উল্লেখ্য যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারক এবং অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক হলেও এরূপ ম্যাজিস্ট্রেট পদে পদায়িত হওয়ার পর তারা সকলেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে পরিগণিত হয়ে থাকেন। তবে এই প্রকার ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের এখতিয়ারের বিষয়টি পৃথকভাবে উল্লেখ না করা হলেও তারা যেহেতু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবেই পরিগণিত হয়ে থাকেন সেহেতু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণের উপর অর্পিত এখতিয়ারই প্রয়োগ করতে পারেন এই প্রকারের ম্যাজিস্ট্রেটগণ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের এখতিয়ারের বিষয়ে ফৌজদারি কার্যবিধির 32 ধারার 1 উপধারার এ দফায় বলা হয়েছে, কোর্টস অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস অ্যান্ড অফ ম্যাজিস্ট্রেটস অফ দ্য ফার্স্ট ক্লাস মে পাস এ সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম নট এক্সিডিং 5 years অ্যান্ড ফাইন নট এক্সিডিং 10,000 টাকা। অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে 5 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ কারাদণ্ড এবং 10,000 টাকার ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করতে পারেন, তার অধিক নয়। এখানে উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির 29(c)(a) ধারার বিধান মোতাবেক হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে সরকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন সকল অপরাধ বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। আর এভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ 33(a) ধারার বিধান মোতাবেক 7 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ কারাদণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ 29(c) ধারার বিধান মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিএমএম, সিজেএম ও এসিজিএমগণ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন সকল অপরাধের বিচার করতে পারলেও 33(a) ধারার বিধান মোতাবেক এই প্রকারের ম্যাজিস্ট্রেটগণ দণ্ড দিতে পারবেন 7 বছর পর্যন্ত কারাদণ্ড, তার অধিক নয়। এবার আমরা যাচ্ছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে। আমরা সিএমএম বা সিজেএম এবং এসিএমএম বা এসিজেএম এর এখতিয়ার সম্পর্কিত আলোচনায় ইতিমধ্যে উল্লেখ করেছি ফৌজদারি কার্যবিধির 32 ধারার 1 উপধারার এ দফা মোতাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ 5 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ কারাদণ্ড এবং 10,000 টাকার ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করতে পারেন। তবে ফৌজদারি কার্যবিধির 29(c)(b) ধারার বিধান মোতাবেক হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে সরকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় অথবা 10 বছরের ঊর্ধ্বে কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন সকল অপরাধ বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। আর এভাবে ক্ষমতাপ্রাপ্ত এরূপ ম্যাজিস্ট্রেটগণ 33(a) ধারার বিধান মোতাবেক 7 বছরের ঊর্ধ্বে নয় এমন মেয়াদের যে কোনো পরিমাণ কারাদণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ 29(c)(b) ধারা বিধান মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ 10 বছরের ঊর্ধ্বে কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন সকল অপরাধের বিচার করতে পারলেও 33(a) ধারার বিধান মোতাবেক এই প্রকারের ম্যাজিস্ট্রেটগণ দণ্ড দিতে পারবেন 7 বছর পর্যন্ত কারাদণ্ড, তার অধিক নয়। এখানে উল্লেখ্য যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণের রয়েছে দণ্ড প্রদানের আরও কতক অতিরিক্ত এখতিয়ার। উদাহরণস্বরূপ 1974 সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 26 ধারার
2 উপধারা মোতাবেক সরকার আইনটির তফসিলের 3 নম্বর প্যারাগ্রাফের বর্ণিত 1878 সালের আর্মস অ্যাক্ট এবং 4 নম্বর প্যারাগ্রাফে বর্ণিত 1908 সালের এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের অপরাধসমূহ বিচার করার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রতিষ্ঠা করতে পারে এক সদস্য বিশিষ্ট এডিশনাল স্পেশাল ট্রাইব্যুনাল। আর এভাবে অ্যাডিশনাল স্পেশাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হলে এমন ট্রাইব্যুনালের দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে অ্যাক্টটির 28 ধারার বি উপধারায় বলা হয়েছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ 1878 সালের আর্মস অ্যাক্ট এবং 1908 সালের এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টে বর্ণিত অপরাধে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করতে পারেন। এছাড়া সাধারণত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করতে পারলেও কতক বিশেষ আইন, যেমন 2009 সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং 2013 সালের নিরাপদ খাদ্য আইনে উল্লেখিত অপরাধসমূহ বিচারের ক্ষেত্রে উক্ত আইনগুলোতে বর্ণিত সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করতে পারেন এরূপ ম্যাজিস্ট্রেটগণ। সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ হতে পারে 20 লক্ষ টাকা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের এখতিয়ার। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের এখতিয়ার সম্পর্কে। এই বিষয়ে 32 ধারার 1 উপধারার বি দফায় বলা হয়েছে, Courts of magistrates of the second class may pass a sentence of imprisonment for a term not exceeding 3 years and fine not exceeding 5,000 টাকা। অর্থাৎ একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং 5,000 টাকার ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করতে পারেন। এবার আমরা যাচ্ছি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের এখতিয়ারের বিষয়ে। এই বিষয়ে 32(1) ধারার সি দফায় বলা হয়েছে, Courts of magistrates of the third class may pass a sentence of imprisonment for a term not exceeding 2 years and fine not exceeding 2,000 টাকা। অর্থাৎ একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের ঊর্ধ্বে নয় এমন যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং 2,000 টাকার ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে। ফৌজদারি কার্যবিধির চতুর্থ ভাগে 106 থেকে 153 পর্যন্ত ধারাসমূহে অপরাধ প্রিভেন্ট বা প্রতিরোধ করার জন্য বেশ কয়েকটি প্রতিরোধমূলক বিধান সন্নিবেশিত করা হয়েছে। পাশাপাশি 36 ও 37 ধারার বরাতে কার্যবিধিটির যথাক্রমে তৃতীয় তফসিলে বর্ণিত সাধারণ ক্ষমতা এবং পঞ্চম তফসিলে বর্ণিত অতিরিক্ত ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। তবে ফৌজদারি কার্যবিধিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রদান করা হয়নি বিচার করার কোনো ক্ষমতা। সঙ্গত কারণেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ফৌজদারি কার্যবিধি মোতাবেক কাউকে দণ্ড আরোপ করতে পারেন না। তবে 2009 সালের মোবাইল কোর্ট আইনের 5 ধারার বিধান মোতাবেক সরকার কিংবা জেলা ম্যাজিস্ট্রেট যদি কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করে থাকেন, তাহলে আইনটির 8 ধারার বিধান মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য নিরূপিত যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করতে পারেন। এবার আমরা যাচ্ছি গ্রাম আদালতের দণ্ড প্রদানের এখতিয়ার প্রসঙ্গে। আমরা জানি যে 2006 সালের গ্রাম আদালত আইনের 5 ধারার বিধান মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রত্যেক পক্ষ কর্তৃক সদস্য হিসেবে মনোনীত 2 জন করে 4 জন সহ মোট 5 সদস্যের সমন্বয়ে গঠন করা হয় গ্রাম আদালত। তবে মজার বিষয় হচ্ছে যে আইনটির তফসিলে বর্ণিত 26টি ফৌজদারি অপরাধের বিচার করার ইখতিয়ার গ্রাম আদালতকে প্রদান করা হলেও কোনরূপ দণ্ড আরোপের ক্ষমতা প্রদান করা হয়নি গ্রাম আদালতকে। বরং আইনটির 7 ধারার বিধান মোতাবেক গ্রাম আদালত কেবলমাত্র অপরাধীকে 3 লাখ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ প্রদানের আদেশ করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে ফৌজদারি আদালতসমূহের দণ্ড আরোপের এখতিয়ার সম্পর্কে আমাদের বিস্তারিত আইনি পরিবেশনা।
আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা, যার ফলে এই নিয়ে থাকবে না আর কোনো সংশয়। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন LawTube BDর সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। LawTube BD, let our experience be your guide.